আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি? যেটা তুমি বললা সেটা তো সমীকরণ। নিউটনের জি স্যার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। রাইট, তার মানে প্রথম তিনটা কথা বলছে। একটা হচ্ছে বস্তু কণাদ্বয়ের গুণফলের কি সমানুপাতিক, ফার্স্ট কথা, তাই নাকি? এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। সেকেন্ড বলছে যে কি মহাকর্ষীয় বল বস্তু কণাদ্বয়ের বর্গের কি ব্যস্তানুপাতিক। শুনতে পাচ্ছ আমার কথা? ব্যস্তানুপাতিক, এটা কি আরেকটা? জি স্যার। আর আরেকটা গিয়ে কি বলছে সেটা হচ্ছে যে এই বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর, মানে এই রেখাটা বরাবর কি তারা আকর্ষণ বা বিকর্ষণ করে। এবং জি স্যার। এই তিনটা কথাকে যদি আমি অ্যাকুমুলেট করি তখন গিয়ে আমার এই সমীকরণটা পাওয়া যায়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে ইকুয়েশনে আমি যদি বলি জি ইকুয়ালস টু জিএম বাই ডি স্কোয়ার, এই ইকুয়েশনটা যদি আমি সলভ করতে যাই জি স্যার। তাইলে আমার কোন কোন সূত্র লাগবে? এই সমীকরণটা প্রমাণ করতে গেলে কোন কোন সূত্র লাগবে? শুধু দূরত্ব লাগবে। কি দূরত্ব লাগবে? বললাম কোন কোন সূত্র লাগবে? জি ইকুয়ালস টু জিএম বাই ডি স্কোয়ার, এটা প্রমাণ করতে গেলে কোন কোন সূত্র লাগবে? দেখে দেখে বলো, বই দেখে দেখে বলো। F is equal to mg. এফ ইকুয়ালস টু এম জি, একটা সূত্র লাগবে, তাই তো? আচ্ছা, এফ ইকুয়ালস টু এম জি এ মানে কি? এফ ইকুয়ালস টু এম জি মানে কি বলো? অভিকর্ষ বল সমান সমান ভর ইন্টু গুণ অভিকর্ষ ত্বরণ। ত্বরণ, রাইট। তাহলে অভিকর্ষ বল সমান সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর কোন সূত্র লাগবে এটা প্রমাণ করতে? mg is equal to g into m by d square. না 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 না, ওইটা তো সূত্র না। নিউটনের সূত্র কি? এটা তো নিউটনের অভিকর্ষ বল, তাই না? এটা নিউটনের কি অভিকর্ষ বল না? জি F স্যার। equals to mg। তাহলে নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র কি? এইটা কি সূত্র? এটা F equals to g m1 into m2 by d square, এটা কি সূত্র? মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষীয় বলের সূত্র। এখন
যদি এই সূত্রটাকেই আমি M1 এর জায়গায় যদি পৃথিবী চিন্তা করি আর M2 এর জায়গায় যদি পৃথিবীর উপর কোনো বস্তু চিন্তা করি, তাহলে এই সূত্রটাই হয়ে যাবে কিরকম, F ইকুয়ালস টু জি ইন্টু বড় হাতের এম ইন্টু কি ছোট হাতের এম ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। তখন এই সূত্রটাকে কি সূত্র বলবো, মহাকর্ষীয় সূত্র না অভিকর্ষীয় সূত্র? মহাকর্ষীয় সূত্র। না, তখন আমি এটাকে বলবো অভিকর্ষীয় সূত্র। কেন? কারণ মহাকাশে যদি কোনো দুটা বস্তু কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হয়, তখন সেটাকে আমি বলবো মহাকর্ষণ বল। আর তখন মহাকর্ষণ বলটা হবে কোনটা, এইটা। মহাকাশের দুইটা বস্তু, একটা M1 আর একটা কি M2। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই যে একটা জি স্যার। হচ্ছে কি, এই যে একটা হচ্ছে কি, এই যে M1, একটা হচ্ছে কি M2। বাট জি স্যার। যদি সেইখানে এই M1 M2টা যদি হয় পৃথিবী, আর পৃথিবীর উপরে কোনো বস্তু হতে পারে গাছ, মানুষ, পাখি, তখন এই সূত্রটা হয়ে যাবে হচ্ছে অভিকর্ষীয় বলের সূত্র। কিসের সূত্র? অভিকর্ষীয় বলের সূত্র। তখন এটা আর মহাকর্ষীয় বলের সূত্র থাকবে না, এটা তখন হয়ে যাবে কি অভিকর্ষীয় বলের সূত্র। এবং এই অভিকর্ষীয় বলের সূত্র আর এটা হচ্ছে কি অভিকর্ষীয় বলের সূত্র, এটাও কি অভিকর্ষীয় বল না? জি স্যার। কারণ তুমি একটু আগে বললো অভিকর্ষীয় বল ইকুয়ালস টু কি বস্তুর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ত্বরণ। তাহলে এইটাও অভিকর্ষীয় বল, এইটাও অভিকর্ষীয় বল। তখন আমি এইটা ইকুয়ালস টু কি এইটা লিখতে পারি? জি স্যার। পারি। যদি পারি তাহলে আমি লিখতে পারি এম জি ইকুয়ালস টু কি জি ইন্টু এম বাই এম ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। পারি? জি স্যার। এখন এই সরি, আমি যদি এখন এই এম আর এই এম কাটা দেই, ধরো আমি এই এমটা কেটে দিলাম, ঠিক আছে, আর এই এমটা কেটে দিলাম, এই যে এটা কেটে দিলাম আর হচ্ছে কি এটা কেটে দিলাম, তখন এটা কি জি ইকুয়ালস টু জি এম বাই ডি স্কোয়ার হয়ে গেল না এই সূত্রটা? জি স্যার। পরীক্ষার খাতায় এবার আসো কোশ্চেন বলবে জি ইকুয়ালস টু জি এম বাই ডি স্কোয়ার, মানে এই যে এইটা প্রমাণ করো। তখন তুমি কতটুকু থেকে কতটুকু লিখবা? তুমি একদম এখান থেকে শুরু করবা, নিউটনের মহাকর্ষীয় সূত্র, এই সূত্রটা বলবা, বলে কি বলবা, এটার ইকুয়েশনটা লিখবা, চিত্রটা আঁকাবা, ক্লিয়ার? জিটা যে সমানুপাতিক ধ্রুবক, জি স্যার। কথাটা বলবা, ঠিক আছে? তারপর তুমি একটু নিচে আসবা, আইসে তুমি অভিকর্ষীয় ত্বরণের সংজ্ঞাটা বলবা। সংজ্ঞাটা বলার পর তুমি ওইখানে ওই M1 এবং M2 জায়গায় বলবা কি পৃথিবীর বল এবং ভূপৃষ্ঠের বল, বইলে এই মহাকর্ষীয় বলটাকে কি বলবা, অভিকর্ষীয় বল বলবা, ক্লিয়ার? তারপর অভিকর্ষীয় বলের এইটার সমীকরণটা লিখবা, তারপর এইটা বলে এই যে এই পর্যন্ত হচ্ছে আমার প্রমাণ। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এটা পরীক্ষায় আসবে 200%, তুমি দাগায় নাও।
হয়েছে? স্যার ঢাকাইছি। আচ্ছা, এখন একটু আগে আমি যেটা দেখাইলাম যে এই যে জি ইকুয়ালস টু জিএম বাই ডি স্কোয়ার, হ্যাঁ, এখন এইখানে যদি এইটা আমি চিন্তা করি হচ্ছে পৃথিবী, বড় হাতের এম, ঠিক আছে, আর এটা যদি আমি চিন্তা করি হচ্ছে কি পৃথিবীর উপরে রাখা কোনো বস্তু, আমি আরেকটু গোছাই করি, ধরো এটা পৃথিবী, হ্যাঁ, আর এটা ধরো যে পৃথিবীর উপরে তুমি, ঠিক আছে, তাহলে জি স্যার। এটা হচ্ছে ছোট হাতের এম আর এটা হচ্ছে বড় হাতের এম, বুঝতে পারছি? তুমি হচ্ছে ছোট জি স্যার। মাছ আর এটা হচ্ছে বড় মাছ। মাছ মানে কি? মাছ ভর। মানে কি? ভর, ঠিক আছে না? মাস মানে ভর। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যদি তুমি চাঁদ, এটা যদি পৃথিবী হয়, এটা যদি কি হয়, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি তুমি হও, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার উপর পর্যন্ত কি একটা নির্দিষ্ট দূরত্ব আছে না? জি স্যার। এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে কি রেডিয়াস। আর এখন পৃথিবীর সকল আকর্ষণ বা বিকর্ষণ থাকে পৃথিবীর কেন্দ্রে, আমার কথা বুঝতে পারছো? জি পৃথিবীর স্যার। সকল আকর্ষণ এবং বিকর্ষণ থাকে কোথায়? পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে। এখন তুমি যদি মনে করো যে আমি পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব কত হবে, তাইলে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ এবং তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটা নিউটনের সূত্র। তাদের আকর্ষণ বা বিকর্ষণ কি? তাদের সংযোজক রেখা বরাবর কি করবে? সরলরেখা বরাবর ক্রিয়া করে। ক্রিয়া করে। এখন তাইলে পৃথিবীর কেন্দ্রে যদি তার আকর্ষণ বা বিকর্ষণ অবস্থান করে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তার মধ্যবর্তী দূরত্বটা হবে কি? তার সংযোজক সরলরেখা। তাহলে এইখানে আমি একে কি বলবো? সংযোজক সরলরেখার দূরত্বটাকে আমরা বলবো রেডিয়াস, মানে ব্যাসার্ধ। তুমি কি একটু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি এটা তুমি বুঝে থাকো, তাইলে আমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি যে জি ইকুয়ালস টু কি? জি বড় হাতের এম ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। লেখা যায় কিনা বলো? জি স্যার। যদি লেখা যায় তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণিত, আর এই সূত্রটা প্রমাণিত হলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল সবকিছু তুমি হিসাব নিকাশ করতে পারবা। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেন করি আমি, ভর কাকে বলে বলো তো? জি স্যার। ভর কাকে বলে? কোন কোন বস্তুতে পদার্থের পরিমাণই ভর। রাইট। তাহলে এখন উদাহরণ একটা দাও। এখানে অনেকগুলো উদাহরণ আছে, বড়। হামজা, জি স্যার। বললাম ভরের একটা উদাহরণ বলো। এই যে এখানে দেখো লেখা, ভরের আন্তর্জাতিক একক হলো কি? কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে না? 1 টন জি স্যার। 1000 কিলোগ্রামের সমান। 1 টন
1000 কিলোগ্রামের সমান। 1000 কিলোগ্রামের সমান। দেখতে পাচ্ছ, অল্প ভরকে মাপা হয় গ্রামে, যেমন কোনো পেন্সিলের ভর 5 গ্রাম। এই উদাহরণটা তোমাকে পরীক্ষা হলে দিতে হবে। যদি বলে ভর কাকে বলে, এই উদাহরণটা দিতে হবে। এখন যদি প্রশ্ন করি ওজন কাকে বলে, ওজন হলো কোনো বস্তুর পৃথিবীর সাথে কোনো বস্তুর টানকে এটা দেখো ওজন বলে। সুন্দর করে লেখা আছে, এই যে 69 পৃষ্ঠায় সুন্দর করে লেখা, কোনো বস্তুকে, দেখতে পাচ্ছ, পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের জি স্যার। দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। কোনো বস্তুর ভর m এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ g হলে ওই বস্তুর ওজন হবে w equals to কি হবে বলো? mg। mg। এবং উদাহরণের সাথে তোমার ভূপৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? এটা ম্যাথ করে দেয়া আছে, কি হবে? পৃথিবীর পৃষ্ঠে 98 নিউটন। হ্যাঁ, কেন? কারণ পৃথিবীর পৃষ্ঠে, এটা যদি আমার পৃথিবী হয়, এই পৃথিবীর পৃষ্ঠে যদি 10 কেজি ভরের কোনো ওজন মানুষ, তোমার ইয়ে কত, তুমি কত কেজি? স্যার 51। 51। তাহলে তোমার ওজন কত হবে? m ইন্টু কি g। তাহলে তোমার ইয়ে হচ্ছে 51 কেজি, তাই না? 51 ইন্টু কত হবে? 9.8। তাহলে গুণ করলে কত হয়? একান্ন ইন্টু 9.8। তাহলে তোমার ওজন হচ্ছে 499.8। কি একক কি হবে? ওজনের একক কি? নিউটন। নিউটন। পারবা এই ম্যাথটা করতে পারবা? জি স্যার। এই সূত্রে একটা ম্যাথ আসতে পারে। ধরো আমি তোমাকে যদি বললাম পৃথিবীর উপরে তোমার ওজন হচ্ছে 51 কেজি, ঠিক আছে? জি স্যার। এবং পৃথিবীর কেন্দ্র থেকে তোমার পর্যন্ত আর হইল 9.37 ইন্টু 10⁻23 মানে 23। আর এর মান কত বললাম? 9.37 ইন্টু 10⁻23। হ্যাঁ, তোমার পর্যন্ত আর এর মান, ঠিক আছে? জি স্যার। তাহলে হামজা কোনো সমস্যা? স্যার ওই যে
একজন মোবাইল ছেড়ে রেখে চলে গেছিল, ওটা অফ করতে গেছিলাম। আচ্ছা, আমি তাহলে কি বলতেছিলাম? আর এর মান। এখানে পৃথিবীর উপরে তুমি দাঁড়ায় আছো, তো পৃথিবীর কেন্দ্র জি থেকে স্যার। তোমার দূরত্ব ব্যাসার্ধ হচ্ছে এত, হ্যাঁ। আর এখানে জি এর মান হচ্ছে 6.673 ইন্টু কত, 10⁻19, সাপোজ ধরো -19। এখন যদি তোমাকে আমি বলি পৃথিবীর ওজন কত বের করো, পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর ইকুয়ালস টু হোয়াট? এই ম্যাথটা করার দরকার নেই, আমি এমনিতেই তোমাকে কিছু সমানুপাতিক ধ্রুবক বা কিছু মানের সাথে পরিচয় করানোর জন্য আমি ম্যাথটা দিচ্ছি। এখন যদি তোমার এখানে এই সূত্রের দিকে তুমি তাকাও, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, তাহলে তুমি এখানে আর এর মান জানো, অভিকর্ষ সমানুপাতিক ধ্রুবক জি এর মান তুমি জানো, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি এর মান তুমি জানো, তাহলে পৃথিবীর ভর কি তুমি বের করতে পারবা না? জি স্যার, পারবো। বাস, তাইলে আমরা এখন পর্যন্ত দুইটা সূত্র পেলাম, হ্যাঁ। সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, আমরা আবার আসতেছি এই জায়গায়। তাহলে ভর আর ওজনের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন জি স্যার। একটা এইখানে দেখো, মহাশূন্যে, দেখতে পাচ্ছ, আমার কার্সরের দিকে তাকাও, মহাশূন্যে কোনো বস্তুর ওজন জি শূন্য স্যার। হলেও তখন বস্তুর উপর কোনো মহাকর্ষীয় বল কাজ করে না। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান প্রায় পৃথিবীর এত ভাগ। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত পৃথিবীর? 6/1 ভাগ। 1/6, এক মানে 6 ভাগের 1/6। 6 ভাগের 1 ভাগ। 1 ভাগ। সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 1.63 নিউটন। কিভাবে? আমি ধরো, আমাকে বলছে যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6 ভাগ। তুমি এখানে একটু তাকাও, এখানে একটা ছোট্ট ম্যাথ আমি দেখাচ্ছি। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে, হ্যাঁ। এই যে এখানে 9.83 নিউটন ছিল কোথায়? মেরু অঞ্চলে। ঠিক বিষুবীয় অঞ্চলে ছিল 9.78 নিউটন, ঠিক আছে। ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে কত? জি স্যার। 9.79 নিউটন, হ্যাঁ। কার? 1 কেজি ভরের কোনো বস্তুর। এখন তোমাকে আমি যদি একটা সিম্পল ম্যাথমেটিক্স তুমি দেখো, যদি আমি তোমাকে বলি, হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা? স্যার, শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো হামজা?
হামজা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, আমরা আজকে একটা ম্যাথ দিয়েই আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ, একটু কনসেন্ট্রেট করো। এখানে পৃথিবীতে কোনো বস্তুর ওজন আর চাঁদে কোনো বস্তুর ওজন কমে যাবে। হ্যাঁ, এখন কিভাবে? আমি যদি তোমাকে বলি যে ওজনের জন্য সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু কি, এম জি, ঠিক আছে কিনা? এটা যদি হয় কি, শুনতে পাচ্ছ? ডব্লিউটা জি স্যার। যদি কোথায় হয়? পৃথিবীতে। পৃথিবীতে। তো ডব্লিউ ফর হচ্ছে ওয়েট, ওয়েট ফর কোথায়? ধরো পৃথিবীতে। এটা হচ্ছে পৃথিবী, ডব্লিউ ওয়ান হচ্ছে পৃথিবীর জন্য, ঠিক আছে? ধরো এটা হচ্ছে পৃথিবীর ওয়েট। এটা কিসের ওয়েট? পৃথিবীর ওয়েট। পৃথিবীর ওয়েট। সূত্র কি? পৃথিবীর ওয়েটের সূত্র কি? ডব্লিউ এম ইন্টু জি। এম ইন্টু জি। এখন যদি চাঁদের ওয়েট আমি বলি, এই ডব্লিউ টুটা হচ্ছে ধরো চাঁদের ওয়েট। কিসের ওয়েট? চাঁদের ওয়েট। চাঁদের ওয়েট। তাই চাঁদের ওয়েট যদি আমি তোমাকে বলি, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? এম ইন্টু কি, জি জি। ইন্টু কি, 6/1 আর ইয়ে কি হবে? জি স্যার। একক কি হবে? নিউটন। এটা একক জি কি স্যার। হবে? নিউটন। পারা যাবে দুটো নিউটন। সূত্র? ম্যাথ পারা যাবে এখন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যদি পারা যায় তাহলে আমরা আবার একটু বইতে যাই। হ্যাঁ, বইয়ের এইখানে দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজনের বিভিন্নতা এখানে লিখছে যে পৃথিবীর আকৃতির জন্য কিছু পরিবর্তন ঘটে, পৃথিবীর আহ্নিক গতির জন্য কি পরিবর্তন ঘটে। এটা পুরোপুরি মুখস্থ, এই পার্ট 6 পুরোপুরিভাবে মুখস্থ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা এই 7 এবং 8 এইটা শেষ করলেই কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে? তো তুমি 7-8-এর আগ পর্যন্ত পুরোটা দেখবা এবং পরশুদিন আমরা আবার ধরবো। কালকে শুক্রবার, আমাদের নর্মালি শুক্র এবং শনিবার আমাদের অফ থাকবে ক্লাস, আমি আগেও বলছি। জি স্যার। কিন্তু যদি আনফরচুনেটলি বাকি 5 দিন কোনো কারণে কারেন্ট না থাকে, তাহলে আমরা শুক্র শনিবারও ক্লাস করব। তো এই মাসে যেহেতু আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, আমরা কালকে ক্লাস করব, ঠিক আছে? ঠিক আছে। তো কালকে আমরা ম্যাথ করব। তো পরশুদিন কালকে আমি ম্যাথের অ্যাসাইনমেন্টটা নিব, ঠিক আছে? যেটা 4.2-তে আমি কাজ দিয়েছিলাম গতকালকে। আর আজকে তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে অনুশীলনীর এই প্রথম সৃজনশীলটা তুমি কমপ্লিট করে নিয়ে আসবা, করে আপ করে দিবা। আমি এই একটা ক্লাস ওয়ার্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের টাইটেল হবে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 সায়েন্স। চ্যাপ্টার 7 সায়েন্স, এইটার যে আমাদের যে দুইটা সৃজনশীল আছে, কয়টা সৃজনশীল আছে আমাদের এখানে আমরা দেখিতে পারি কিনা? অভিকর্ষ কি জানি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে জানি, পাথরটির ওজন নির্ণয় করো, আমরা পারবো। পাথরটি আগে মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো, অবশ্যই আমরা এটা পারবো, যেহেতু বস্তুর ওজন যত বেশি, হ্যাঁ, সেটা তত দ্রুত নিচে পড়বে, আর যার ওজন যত কম সেটা তত ধীরে নিচে পড়বে,
শুনতে পাচ্ছ না আমার স্যার, এটা কথা? তো এরকম হওয়ার কথা না। পাথরটি আগে কেন মাটিতে মানে পড়ার কারণ কি বিশ্লেষণ করো। দুইটা একসাথেই পড়ার কথা ছিল, শুধু দুইটা একসাথে, বাতাসের ঘর্ষণ। হ্যাঁ, বাতাসের ঘর্ষণটা এড়াইতে পারবে কে? যার ওজন বেশি সে। এখন বাতাসের ঘর্ষণের কারণে যদি কোনো বস্তুর ওজন কম থাকে, তাহলে তো সেই বস্তুটার বাতাসের ঘর্ষণের কারণে তার যে গতি, সে গতিটা কমে যাবে, তখনই তো সে নিচে পড়বে দেরিতে। জি স্যার। এখানে তুমি দেখবা যে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার গতিবেগের কারণটা ব্যাখ্যা করা আছে হচ্ছে এই লিফটের এবং মহাশূন্য ওজনের তারতম্য এর মধ্যে। হ্যাঁ, এই পর্যন্ত তুমি কোনো কিছু পাবা না। এই প্রশ্নের ব্যাখ্যাটা একটু ব্যাখ্যামূলক, তো এটা তুমি পাবা হচ্ছে ওই লিফট এবং ওজনের তারতম্যের মধ্যে। অথবা তুমি তোমার গাইডে পাথরটি আগে পড়ছে কেন ব্যাখ্যাটা একটু সুন্দর করে ওরা লিখে দিছে। হ্যাঁ, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে যে বস্তুর ওজন বেশি সে বস্তু বাতাসের ঘনত্ব খুব বেশি একটা প্রভাবিত করে না, যার কারণে সেই বস্তুটি মাটিতে পড়ে হালকা বস্তুর চেয়ে দ্রুত। ঠিক আছে, আর হালকা স্যার। বস্তুর ওজনটা কম, যার কারণে বাতাসের ঘনত্বের জন্য তার গতিবেগ কমে যায়, সেই জন্য সে ভারী ওজনের বস্তুর চেয়ে দেরিতে মাটি স্পর্শ করে। ক্লিয়ার কিনা? এইভাবে বিষয়টাকে একটু গোছায় তোমাকে লিখতে হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভর কাকে বলে। ভর ও ওজনের মধ্যে পার্থক্য অলরেডি আমি দেখাই দিছি, ডব্লিউ ইকুয়ালস টু এমজি। চাঁদে বস্তুটির ওজন কত হবে অলরেডি সূত্র বলে দিছি, ডব্লিউ ইকুয়ালস টু কি হবে, এমজি ইন্টু 1/6 নিউটন। আর পৃথিবীতে ওজন হলে এক দিছেন না দুই দিছেন? কই এটা এক, মানে চাঁদের না না, এটা না, হ্যাঁ। সৃজনশীল প্রশ্ন। দুইটা এক না দুই? দুটোটাই, ও আচ্ছা। দুটোটাই তো শেষ আমাদের, তাই না? দুটোটা লিখতে ধরো তোমার সময় লাগবে হাইয়েস্ট গেলে 20 মিনিট, 20 মিনিট, 40 মিনিট। 40 মিনিট তো সময় দিতেই পারবা নাকি? জি স্যার। এটা তো আমি নিব কালকে না, কালকে নিব হচ্ছে ম্যাথ, ঠিক আছে না? এটা নিব পরশু দিন। আর কোনো সমস্যা আব্বু? না। ওকে, ডান। তাহলে আজকে এতটুকুই থাকুক। হোমওয়ার্ক ক্লিয়ার। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম। ভালো।